হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখবে টাকা শরীরের লোভ একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে। 2023 সালে মুক্তি পাওয়া ইন্ডিয়ান অ্যান্থোলজি ফিল্ম লাস্ট স্টোরিজ 2 নিয়ে থাকবে আমাদের আজকের কাহিনী। অ্যান্থোলজি ফিল্ম মানে যেখানে ছোট ছোট অনেকগুলো গল্প থাকবে, তবে একটা গল্পের সাথে অন্য গল্পের কোনো মিলই থাকবে না। তো গল্পের শুরুতেই আমরা বিজয় নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য গাড়িতে করে কোথাও যেন যাচ্ছিল। গাড়িতে করে যাওয়ার সময় সে তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। তাদের কথার মাঝখানে কাবাবের হাড্ডির মতো বিজয়ের শ্বশুর তাকে ফোন দিয়ে দ্রুত অফিসে যেতে বলে। বিজয় তার শ্বশুরের কোম্পানির সিইও। তাদের অফিসে এখন জরুরি একটা মিটিং হবে, তাই তাকে এখনই সেই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। বিজয় তার শ্বশুরকে ম্যানেজ করতে থাকে যেন আজকের মিটিংটা তাকে ছাড়াই করতে হয়। আর সে মিটিং এ যাবেই বা কিভাবে, ওদিকে যে তার গার্লফ্রেন্ড অপেক্ষা করে আছে। কিন্তু বিজয় শ্বশুর তার কোনো কথাই শুনে না। তাই সে তার স্ত্রীকে কল করে বলে, তুমি একটু আমার শ্বশুরকে ম্যানেজ করে দেখো, আমি আজকের মিটিং এ অ্যাটেন্ড করতে পারবো না। কিন্তু এতেও কোনো লাভ হয় না, কারণ বিজয়ের স্ত্রীও সেম কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর, তাই তাকেও এই মিটিং এ যেতে হচ্ছে। এজন্য সে বিজয়কে বলে, যেহেতু আমি মিটিং এ যাচ্ছি তাই তোমাকে আসতেই হবে। তাই আর কোনো উপায় না পেয়ে সে তার গার্লফ্রেন্ড নিশাকে বলে, সরি বেবি, আজ আর আমি তোমার সাথে দেখা করতে আসতে পারছি না, কারণ আমাকে এখনই একটা জরুরি মিটিং এর জন্য ডাকা হয়েছে। এই কথা শুনে নিশা রেগে যায়, কারণ সে এতক্ষণ ধরে তার বয়ফ্রেন্ড বিজয়ের জন্য অপেক্ষা করছে। তো এরপরে সে ভিডিও কলে বিজয়কে বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করে, যাতে সে তার কাছে ছুটে চলে যায়। নিজের হট গার্লফ্রেন্ডকে এইভাবে দেখে বিজয় তো পুরো টাস্কি খেয়ে যায়। তাই সে নিজের গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে। কন্ট্রোল হারিয়ে গাড়িটা সোজা একটা গাছে যেয়ে ধাক্কা লাগে। এতে করে বিজয়ের কোনো ক্ষতি না হলেও গাড়িটার বেশ ক্ষতি হয়ে যায়। আর তার এখন এই গাড়িটা ঠিক করতে হবে, কারণ তাকে এখনই মিটিং এর জন্য অফিসে যেতে হবে। বিজয়ের গাড়িটা এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে যেখানে কোনো নেটওয়ার্কই পাচ্ছিল না। তাই সে একটা সাইকেলে করে একটা মেকানিক্যাল লোকের বাড়িতে যায়, যাতে করে ওই লোকটাকে ডেকে নিয়ে সে ওই গাড়ি পর্যন্ত যেতে পারে। মেকানিককে গাড়ির ওখানে পাঠিয়ে দিয়ে সে আশেপাশে ঘুরে দেখতে থাকে। তারপর সে একটা কফি শপ থেকে এক কাপ কফি নিয়ে খেতে থাকে। আর তখনই পাশের কোনো এক বিল্ডিং থেকে গানের শব্দ শুনতে পায় সে। এরপর সে হাঁটতে হাঁটতে ওই বিল্ডিং এর ভেতরে যেয়ে দেখে একজন সুন্দরী মহিলা কিছু বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছে। আর এখন আমরা যে সুন্দরী মহিলাটাকে দেখতে পাচ্ছি তার নাম শান্তি। সে তার কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়। আর তখনই সে বিজয়কে দেখতে পায়। তারা দুজন যেভাবে দুজনের দিকে তাকিয়েছিল, দেখে মনে হচ্ছিল তারা অনেক আগে থেকে দুইজন দুইজনকে চেনে। কিন্তু শান্তি কোনো কথা না বলে সেখান থেকে সোজা বাইরে বেরিয়ে আসে। তার পিছু নিতে নিতে বিজয় সেখানে এসে জিজ্ঞাসা করে, শান্তি, তুমি কেমন আছো? কোথায় ছিলে এতদিন? বিজয়ের কাছ থেকে এই কথা শোনার পর শান্তি এমন ভাব করে যেন সে তাকে কোনোদিন দেখেইনি। তখন বিজয় বলে, তুমি আমার সাথে এমন করতে পারো না, আমি তোমার স্বামী। হতে পারে আমাদের ভেতর অনেক বছর ধরে কোনো যোগাযোগ নেই। শান্তি এ ব্যাপারে কোনো কথা না বলে সে বিজয়কে বলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এই কথা বলে শান্তি যখন বাড়ির ভেতরে যেতে চায়, তখনই বিজয় তার হাতটা ধরে টান দেয়। এতে করে তার হাতে থাকা কফির কাপ শান্তির গায়ে লেগে যায়। এইসব দেখে কিছুটা দূরে থাকা একজন পুলিশ অফিসার সেখানে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে এখানে? এই ছেলেটা কি আপনাকে ডিস্টার্ব করছে? শান্তি তখন বলে, না অফিসার, আমাকে কেউই ডিস্টার্ব করছে না, আমি তাকে অনেক আগে থেকেই চিনি। তখন পুলিশ অফিসার তাদেরকে বলে, আপনারা এখান থেকে চলে যান, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। আসলে কিসে এত বেশি দেরি হয়ে যাবে? তো চলো বন্ধুরা, আমরা গল্পের আরো ভেতরে যেয়ে দেখি আসলে রহস্যটা কি। এরপর শান্তি তার বাড়িতে চলে যায়। তাকে ফলো করতে করতে বিজয় সেখানে যায়। বিজয় সেখানে যেয়ে শান্তিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে না বলে এখান থেকে 10 বছর আগে কেন চলে গিয়েছিলে? শান্তি তখন বলে, দেখো, আমি বাইরে থেকে এসেছি, এখন আমি অনেক বেশি টায়ার্ড, আমি এখন গোসল করে ফ্রেশ হব, তাই এসব নিয়ে আমি এখন কোনো কথাই বলতে চাচ্ছি না। তো এই কথা বলে শান্তি গোসল করার জন্য ওয়াশরুমে যায়। ওয়াশরুমের বাইরে থাকা শান্তির একটা পোশাক বিজয়কে অনেক বেশি উত্তেজিত করে তোলে। তাই সে ওয়াশরুমের সামনে যেয়ে লুকিয়ে লুকিয়ে শান্তির গোসল করার দৃশ্যগুলো দেখতে থাকে। ওয়াশরুমের ভেতর থেকে অবশ্য শান্তি এটা বুঝতে পারে, আর সে দ্রুত গোসল শেষ করে বাইরে চলে আসে। তারপর বিজয় জিজ্ঞাসা করে, এবার তো তুমি ফ্রেশ হয়ে এসেছো, তাহলে এখন আমাকে বলো, কেন 10 বছর আগে তুমি আমাকে কিছু না বলেই ছেড়ে চলে গিয়েছিলে? তখন শান্তি বলে, আমি প্রেগন্যান্সি টেস্ট করার সময় একটা হসপিটালে গিয়েছিলাম। তারপর আমি যখন হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসি, তখন দেখতে পাই একটা গাড়ির ভেতরে একজন মহিলা প্রেগন্যান্সি ব্যথায় ছটফট করছিল। এটা দেখে আমি তাকে সাহায্য করার জন্য গাড়ির দিকে এগিয়ে যাই।
তারপর আমার আর কিছুই মনে নেই। তারপর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে এই শহরে দেখতে পাই, আর সেখান থেকে আজ পর্যন্ত আমি এই শহরেই আছি। তার এই কথা শুনে বিজয় জিজ্ঞাসা করে, তুমি যেহেতু প্রেগনেন্ট ছিলে, তাহলে আমাদের সেই বাচ্চাটা কোথায়? তখন শান্তি বলে, বাচ্চা তখনই নষ্ট হয়ে গিয়েছিল। এই কথা বলে শান্তি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তাকে শান্ত করার জন্য বিজয় তার পাশে যেয়ে তাকে কিস করতে যায়। আর তখনই শান্তি বিজয়কে দূরে সরিয়ে দিয়ে বলে, আমার বেশি কাছে এসো না, কারণ এগুলো উচিত হবে না। বিজয় তখন বলে, আমি তো তোমার স্বামী, তাহলে তোমার কাছে গেলে সমস্যা কি? শান্তি তখন বলে, আমার বারবার মনে হয়েছিল আমি যদি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে কেউ হয়তো আমাদের ক্ষতি করতে পারে। আর তুমি নিশ্চয়ই এতদিনে বিয়ে করেছো, যদি বিয়ে করে থাকো তাহলে আমার এত বেশি কাছে কেন আসবে? বিজয় তখন শান্তিকে বলে, হ্যাঁ, আমি আনিকাকে বিয়ে করেছি। শান্তি তখন বলে, আনিকা আর তুমি তো একসাথে অফিসে জয়েন করেছিলে। বিজয় তার কথা শুনে বলে, হ্যাঁ, আর এখন আমি ওই কোম্পানির সিইও। এখন আমাদের একটা ছোট্ট ছেলে আছে। তোমাকে আমি আমার বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে যাব। আর এই কথা শুনে শান্তি বলে, এখন তোমার আলাদা স্ত্রী, সন্তান এবং সংসার রয়েছে, আমার সেখানে যাওয়া উচিত হবে না। আর আমি যদি ওখানে যাই তাহলে আনিকা আমাকে মেরে ফেলতে পারে। বিজয় তখন শান্তিকে বলে, আনিকা কেন তোমাকে মেরে ফেলবে? এই কথা শোনার পরে শান্তি বলে, যেদিন থেকে আনিকা জানতে পেরেছিল যে আমি প্রেগনেন্ট, সেদিন থেকে ও আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিতে চায়। বিজয় তখন শান্তির কাছে জিজ্ঞাসা করে, আমি তো জানতাম না যে তুমি প্রেগনেন্ট। তখন শান্তি বলে, তোমার মনে আছে লাস্ট যেদিন আমাদের বাড়িতে পার্টি হয়েছিল, আমার একটু সন্দেহ হয়েছিল, তাই আমি প্রেগনেন্সি টেস্ট করার জন্য বাথরুমে যাই। সেখানে প্রেগনেন্সি টেস্ট করে আমি ভুল করে কিটটা বাথরুমে ফেলে রেখে আসি। আর আমি বের হওয়ার সময় দেখেছিলাম আনিকা বাথরুমে যাচ্ছিল। আমার খুব ভালোভাবেই মনে আছে, আমি যখন কিটটা বাথরুমে রেখে এসেছিলাম তখন সেটা সোজা করা ছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন আমি কিটটা নিতে যাই তখন গিয়ে দেখি সেটা উল্টা হয়ে পড়ে আছে। আমার তখনই মনে হয়েছিল আমার প্রেগনেন্সির বিষয়টা নিয়ে আনিকা একেবারেই খুশি ছিল না। আর ঠিক তার পরদিন আমার কিডন্যাপ করা হয়, আর আমার মনে হয় এসবের পেছনে আনিকার হাত ছিল। বিজয় তখন তাকে বলে, তুমি চলে যাওয়ার পর থেকে আনিকা সবসময় আমার সাথে সাথেই থাকতো, এমনকি সে নিজেই আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছিল। তাদের ভেতরে এইভাবে কথাবার্তা বলতে বলতে একসময় শান্তি বলে, হয়তো আমি এইসবের পেছনে দায়ী। তো এরপর তারা নিজেদের ভেতরে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবারও এক হয়। প্রায় 10 বছর পরে তারা ইন্টিমেট হয়েছে। এরপর শান্তি বিজয়কে বলে, তুমি হয়তো তাহলে আমাকে আজকে আবারও প্রেগনেন্ট করে দিলে। তো এই কথা শুনে বিজয় বলে, আরে তুমি আজকে প্রেগনেন্ট হবা না, আর যদি তোমার বেশি সন্দেহ হয়ে থাকে তাহলে তুমি রেড কিট দিয়ে টেস্ট করে নিও। তখন শান্তি বলে, তুমি রেড কিটের কথা কিভাবে জানলে? এটা তো আর কারোরই জানার কথা ছিল না, কারণ আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে কানাডা থেকে রেড কিট আনিয়েছিলাম। তাহলে তুমি সবকিছুর জন্য দায়ী ছিলে, তুমি ছিলে সবকিছুর পেছনে। তো বিজয় এখানে শান্তির কাছে ধরা পড়ে যায়, কারণ বিজয় নিজেই চেয়েছিল শান্তিকে তার পথ থেকে দূরে সরিয়ে দিয়ে সে আনিকাকে বিয়ে করবে, আর আনিকাকে বিয়ে করে সে ওই কোম্পানির সিইও হবে। তো এখানে শান্তি বিজয়ের উপর অনেক বেশি চিল্লাতে থাকে, তাই সে সবকিছুই শান্ত রাখার জন্য শান্তিকে পালিশ চাপা দিয়ে মেরে ফেলে। বেচারা কি আর করবে, সে তো ধরা পড়ে গিয়েছে। এরপর বিজয় চলে যাওয়ার জন্য যখন বাইরে বের হতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে সেই পুলিশ অফিসারটা দরজায় নক করে। যেহেতু বাড়ির ভেতর থেকে কোনো শব্দ আসছিল না, তাই পুলিশ অফিসার ভাবে বাড়ির ভেতরে হয়তো কেউ নেই। যখনই পুলিশ অফিসার সেখান থেকে চলে যেতে যাবে, ঠিক তখনই বিজয়ের হাত লেগে একটা শোপিস নিচে পড়ে যায়। আর এই শব্দ শুনে পুলিশ অফিসার বাইরে থাকা একটা ডুপ্লিকেট চাবি দিয়ে শান্তির বাড়ির দরজা খোলার চেষ্টা করে। অন্যদিকে বিজয় পুলিশ অফিসারের চোখ ফাঁকি দিয়ে ছুটতে ছুটতে সেই গাড়িটার কাছে চলে আসে। সে যখন সেখানে আসে তখন দেখতে পায় গাড়ির ভেতর থেকে কোনো একজন মানুষকে নামানো হচ্ছে। বিজয় আরো সামনে যেয়ে দেখতে পায় এটা আর কেউই নয়, বরং সে নিজেই। আসলে যখন এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ইনস্ট্যান্ট সে মারা যায়। আর তার স্বপ্নে তখন শান্তি এসে তাকে বলে যায়, এখান থেকে তুমি দ্রুত চলে যাও, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। আর এতক্ষণ আমরা যে দৃশ্যগুলো দেখলাম সবই ছিল বিজয়ের কল্পনা। আর এই বিষয়টা দেখিয়েই আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।